আসিয়ার মর্মান্তিক ঘটনাটা আর একটু জানা গেল। আদালতে জবানবন্দি দিয়েছে সেই ধর্ষক আসিয়ার বোনের শ্বশুর, যার হাতে নির্মম ভাবে শুধু ধর্ষিত হয়নি, রীতিমতো তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এখানে দেখেন যেটা বলা হচ্ছে, মাগুরার শিশুটিকে একা পেয়ে ধর্ষণ এবং হত্যা চেষ্টা। বোন ছিল রান্নাঘরে, বোন তখন রান্নাঘরে ছিল। আগে অন্যরকম একটি বর্ণনা পাওয়া গিয়েছিল, এখন দেখা যাচ্ছে যে না, ভিন্ন ঘটনাটা। কিন্তু ঘটনাটা সত্য এবং সেই লোক মানে নির্যাতিত, এখন তো সে প্রয়াত, মারাই গেল মেয়েটি। তার বোনের শ্বশুর সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং পুরো বিষয়টা জানিয়েছে কি হয়েছে। 6 মার্চ সকালে তার ছোট ছেলের কক্ষে, অর্থাৎ শিশুটির বোনের স্বামী কক্ষে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ এবং হত্যার চেষ্টা করেন তিনি। আচ্ছা, ধর্ষণের মামলায় দোষ স্বীকার করে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই কথা জানিয়েছে মাগুরার সেই শিশুটির বোনের শ্বশুর। আদালত সূত্র এবং পুলিশের তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। শনিবার বিকেলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় ওই আসামির 164 ধারায় দেওয়া জবানবন্দি রেকর্ড করেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, ধর্ষণ মামলার প্রধান এই আসামি জবানবন্দিতে বলেন, 6 মার্চ সকাল 8টা 20 মিনিটের দিকে তার ছোট ছেলের কক্ষে শিশুটিকে একা শুয়ে থাকতে দেখে ঘরে ঢুকে পড়েন তিনি। শিশুটি চিৎকার করলে তার গলা চেপে ধরেন, শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তিনি ধর্ষণের চেষ্টা করেন, এক পর্যায়ে ব্লেড দিয়ে শিশুটিকে ক্ষতবিক্ষত করেন। শিশুটিকে অচেতন ফেলে রেখে করে নরপশু আর কি, চিন্তা করা যায়। তখনও তার বোন আছে, তার বোনটা রান্না করে, রান্না করতে কি মানে দানব, মানে পশু না কি আর কি। তার কোনো বিবেক বোধ কিচ্ছু নাই যে মানে তার কি বলে ছেলের বউ চলে আসতে পারে, অর্থাৎ ওই শিশুটির বোন চলে আসতে পারে নাকি, কেয়ার করে না। দেখেন, শিশুটিকে অচেতন ফেলে মাঠের কাজ করতে চলে যায়, আবার মাঠের কাজ করতে চলে যায় অচেতন পড়ে থাকলেও সে ওই অবস্থায়। ঘটনার সময় বাড়ির অন্য সদস্যরা যে যার কাজে বেরিয়েছিলেন, আর শিশুটির বোন বাড়ির এক কোণে রান্নাঘরে মুঠোফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন। আরে বোন রে, একবার যদি একটু টের পাইতো, যদি অন্তত ফোনটা যদি না থাকতো, তাহলে হয়তো বুঝতে পারতো যে তার ছোট্ট বোনটা 8 বছরের বয়স, তার কি অবস্থা হচ্ছে ঘরের মধ্যে। ঘটনার কিছুক্ষণ পর শিশুটির বোন ঘরে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। এই সময় প্রতিবেশী এক নারী ওই বাড়িতে আসেন। তারা শিশুটিকে অচেতন দেখে তার মাথায় পানি ঢালেন। খবর পেয়ে বেলা 11টার দিকে শিশুটির বোনের শাশুড়ি বাড়িতে এসে প্রথমে শিশুটিকে স্থানীয় এক কবিরাজের বাড়িতে নেন। সেখান থেকে নেওয়া হয় মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে। আরে রোববার দুপুরে মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা সদর থানায় সাংবাদিকদের বলেন, মামলার অন্যতম আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য 3 আসামির জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না। আরে মামলা তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আসামির জবানবন্দির সঙ্গে মামলার বাদী শিশুটির মায়ের এজাহারের অমিল রয়েছে। বাদী বলেছিলেন ঘটনা ঘটেছে রাতে। হ্যাঁ, বাদী বলছিল রাতে ঘটছে। আমরাও সেটা সেভাবে করছিলাম যে রাতে বেলায় সে ওই বাচ্চাটাকে, সবাই ঘুমাইছিল, উঠাই নিয়ে আসে। অবশ্য এজাহারে তিনি এও উল্লেখ করেছিলেন, বিয়ের পর থেকে তার বড় মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন মেয়ের শ্বশুর। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি, ভাসুরকে আসামি করা হয়। এর মধ্যে প্রধান আসামি জবানবন্দি দিয়েছে, বাকি 3 জনের রিমান্ড চলছে। এইগুলো আর রিমান্ড দিয়ে কি হবে, শ্বশুর তো সব বলেই ফেলছে আর কি। এখন এটার দণ্ড যাই হোক না কেন, আমাদের এই পৃথিবীর কোলে আর আসিয়া ফিরে আসবে না। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আসিয়ার এই ঘটনার পরও যখন নাকি আরো মানে শিশুদের নির্যাতনের খবর দেখে তখন কষ্ট হয় যে এই ঘটনার পরেও মানুষের বিবেক জাগ্রত হলো না। পালায় ঝুলিয়ে বাংলাদেশে ছিলেন, পালান নাই, পালিয়েছে এই শেখ হাসিনা। কানে ব্যথার সুতা দিয়ে চলে গিয়েছিলেন, আবার ওই বিদেশ থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে দেশে এসেছিলেন এবং সে আসার মধ্য দিয়ে 16টি বছর আমাদেরকে একটি জাহান্নামের ভিতরে তিনি রেখেছিলেন। আজ শেখ হাসিনার মৃত্যুর আগে এই পালানো ছাড়া আর কোনো অবস্থান আপনার কাছে থাকবে না, আমি ক্লিয়ার বলতে পারি। এই মহিলা আর কোনোদিন জাতির সামনে প্রকাশ্যে আসতে পারবে না, সেই সুযোগ তার নেই, আর আসবেনও না। আসার মতো তার স্কোপ নেই, আসার মতো তার ফেজ নেই। আদতে তার ফেজটা এখন কার মতো হয়ে গিয়েছে তাও আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে কি দাঁড়াচ্ছে এই রাজনীতি, এই অন্যায় অত্যাচার জুলুম করে মানুষদেরকে 2000
মানুষ হত্যা করে এখান থেকে বিদায় নিয়ে তার জীবনের প্রাপ্তিটা কি? তার জীবনের প্রাপ্তি একটাই, নরেন্দ্র মোদী। এই মোদীকে তিনি পেয়েছেন। তার জীবনের প্রাপ্তি একটাই, নিজ মাতৃভূমি ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন। তার জীবনের প্রাপ্তি এখন একটাই, মাতৃভূমির স্বাদ রক্ষা আর তার দ্বারা হবে না। মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে ভিন্ন দেশের স্বাদ সে গ্রহণ করছেন। হ্যাঁ, ভিন্ন দেশ না, যেখানে তার জন্ম, যেই জায়গা থেকে তাদের কার্যক্রম পরিচালিত হয়, সেই জায়গায় তিনি ফেরত গিয়েছেন। কিন্তু আজকে দুঃখ লাগছে, সেই জায়গাটাও তিনি শেষ পর্যন্ত থাকতে পারবেন না। আমি তো মনে মনে খুব চেয়েছিলাম যেই মানুষটি যাদের আদর্শে গড়ে উঠেছে, যেই মানুষটি যাদের চরিত্রে জীবনযাপন করছে, তার অন্তত শেষ নিঃশ্বাসটা সেই দেশেই হোক যে দেশে এতদিন পাশে বসেছিলেন ভারতে। তার তো ওখানেই অন্তত থাকা উচিত, শেষ নিঃশ্বাসটা ওখানেই হওয়া উচিত। ওখানের নিয়ম কানুনই তার মৃত্যুর পরে অন্তত পক্ষে জীবনটাকে সুন্দরভাবে শেষ করার যে একটি ধর্মীয় রীতিনীতি তাদের রয়েছে, সেটা হোক, সেটা তো চেয়েছিলাম। কিন্তু সেটাও কি তার ভাগ্যে এখন আর থাকবে না? তিনি সেখান থেকেও এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। কোথায় যাচ্ছেন, কোথায় গিয়েছেন? জনমনে এখন এটাই প্রশ্ন। আমি যে প্রশ্ন ছুড়ে দিলাম, আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো। আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই। ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদীর বিল্ডিংয়ে আছে নাকি গুপ্ত কোনো জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। পারলে চ্যালেঞ্জটা আমার গ্রহণ করো। পারবা না, পারবে না তোমরা। নাই তোমার নেত্রী, তোমার মা হারিয়ে গিয়েছে, চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে। আর কোনোদিন তোমার মা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, পারবে না তোমরা এখন শনাক্ত করতে এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় অবস্থান করছে। তোমরা কেউ পারবে না বলে দিতে। তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, গ্রাম থেকে গঞ্জ, শহর থেকে গ্রাম, এখান থেকে সেখান, সেখান থেকে এখান, ভারত থেকে পার্শ্ববর্তী অন্য দেশ, এভাবে করেই তার জীবনটা এখন যাচ্ছে। তিনি পালানোর মধ্যেই আছেন, আর তোমরা আসছো বাংলাদেশ দখল করতে। সম্ভব নয়। তোমার নেত্রীকে পারলে খুঁজে বের করে আমার সামনে নিয়ে আসো। জীবনে রাজনীতি করব না। তোমার নেত্রী আর কোনোদিন ফেস দেখাতে পারবে না। তোমার নেত্রী নেই, পার্শ্ববর্তী দেশে নেই। তিনি এখন কোথায়, কোন জায়গায় লুকিয়ে আছে, সেটাই তোমাদের দায়িত্ব। তোমরা খুঁজে বের করো। খুঁজে বের করতে পারবে? পারবে না। কারণ তোমাদেরকে ধোঁয়াশার মধ্যে রেখে তিনি কিন্তু চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গিয়েছেন। এখন সেই পরপারটা কোথায় খুঁজে বের করতে হবে। কোথায় আছেন সেটাই এখন অনুসন্ধান করতে হবে। আশা করি বাংলাদেশের আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী যারা রয়েছেন, আপনারা সেই কাজটি সম্পন্ন করবেন। সবাইকে ধন্যবাদ। পরিবার কোনোদিন মানুষের দিকে দূরে সরে নাই। আপনারা গত বছর কি ভোট দিছিলেন? হ্যাঁ, ডাবি ইলেকশনে দেন না, এটার জন্য ধন্যবাদ। কারণ এটা আওয়ামী লীগের ইয়ে ছিল, বাকশালী পাতানো এক নির্বাচন ছিল। তো